নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস গোয়েন্দা গার্গীর ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের দ্বিতীয় পর্ব শুনব। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। আসুন তাহলে আজ এই উপন্যাসের দ্বিতীয় পর্বটি আমরা শুনে নিই। ল্যান্সডাউন রোডের ওপর ব্লু ওয়ান্ডারের বাড়িটি এককালে প্রায় বিস্ময়ের মতোই ছিল। লোকে বলতো ছবির মতো। এখন আর তত ছবির মতো বলা যায় না, তবু গেটের ওপর আর্টস ডিজাইনের শেড, তার উপর মাধবীলতার ঝুপসি লতানো ডালে এখনো ফুলের রাশ কারণে অকারণে উপচে পড়ে। গেট পেরিয়ে বাড়িতে যাওয়ার পথে নুড়ি পাথরের কিছু অবশেষ রয়ে গেছে আরও। পথের দুপাশে দুষার পাম গাছের ভগ্নাবশেষ টিমটিম করছে। বাড়ির সামনে এককালে চমৎকার লন ছিল, কিছু ফুলের কেয়ারিও। আপাতত সে লনে ঘাসের চাপড়া উঠে গিয়ে মাটির হাড়গোড় দৃশ্যমান। যত্ন নেই বলে ফুলও আর ফোটে না। এহেন বাড়ির সামনে তন্নির নীল আঁচল উড়িয়ে আসার মতো পাক খেয়ে এসে দাঁড়ালো একটি নীল মারুতি। অন্যদিন মারুতির শব্দে মোহন এসে গেট খুলে দেয়। মারুতিটা শো করে বাড়ির ভেতরে ঢুকে যায়। আজ গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে বলে বাইরের রাস্তায় রয়ে গেল গাড়িটা। তার স্টিয়ারিং ছেড়ে নামলেন ধূসর রঙের চুল, ততদিক ধূসর চোখের অধিকারী একজন সাহেবী চেহারার মানুষ। তার মুখময় দাড়ি গোফে অবশ্য সামান্য পিঙ্গল রং। রবার্ট ও'নীল এ বাড়িতে মাঝে মধ্যেই এসে থাকেন। তার মুখে সর্বক্ষণ ধরা থাকে একটি দীর্ঘকায় চুরুট। পরনে বিস্কুট রঙের শার্ট, ডিপ কালো প্যান্ট। চুল অবশ্য খানিকটা উস্কো খুস্কোই, তাতে একটা দার্শনিক ছাপ এসেছে তার চেহারায়। অন্যদিন কোনো দিকে না তাকিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উদাসীন হেঁটে যান বাড়ির সিঁড়ির দিকে। আজ তাতে সামান্য জড়তা, কারণ গেটের সামনে দাঁড়ানো 4 জন পুলিশ তাকে কড়া চোখে তাকিয়ে জরিপ করছে। যাবার পথে এক মুহূর্ত বাড়ির সামনে দাঁড়িয়ে চারপাশ নজর করলেন রবার্ট ও'নীল। মাত্র 4 দিনেই বাড়িটার খোল নলচে যেন আমূল বদলে গেছে। আগে একটা নিরিবিলি বিস্ময় ঘিরে থাকতো দোতলা বাড়িটায়, এখন সেখানে থম হয়ে রয়েছে একটা আতঙ্ক। মোহনকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে রবার্ট সিঁড়ি বেয়ে উঠে গেলেন দোতলায়। বাঁদিকের ফ্ল্যাটের দিকে এক ঝলক নজর ছুড়ে দিলেন। তারপর ডান দিকের ফ্ল্যাটের দরজায় ডোরবেলে মৃদু আঙ্গুর রাখতেই ভেতরে চমৎকার সুরের মূর্ছনা। ডোরবেলটি অবশ্য রবার্টেরই পছন্দ করে কেনা। রবার্ট ও'নীলের সঙ্গে ব্লু ওয়ান্ডারের সম্পর্ক বহুদিনের। পরিচয়ের সূত্র অবশ্য এ বাড়ির মালকিন চন্দ্রা দেবীকে ঘিরে। আজ থেকে 30-31 বছর আগে চন্দ্রা ছিলেন এক সদ্য বিবাহিতা তরুণী। তার বাবা বিলেত ফেরত ডাক্তার ছিলেন বলে মেয়েকেও তৈরি করেছিলেন মেম সাহেবদের মতো। বিয়ের আগেই তার রূপ, সৌন্দর্য আর গুণপনার খ্যাতি ছড়িয়ে পড়েছিল কলকাতার অভিজাত সমাজে। অনেক খুঁজে পেতে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন তখন এক তরুণ প্রতিভাবান ডাক্তার নিশীথ চৌধুরীর সঙ্গে। সবাই ভেবেছিল নিশীথা চন্দ্রা নিশ্চয়ই মেড ফর ইচ আদার হয়ে উঠবেন অচিরেই। কিন্তু নিশীথ চৌধুরী ভারী ব্যস্ত হয়ে পড়েছিলেন তার ডাক্তারি নিয়ে, আর চন্দ্রা তার স্বামীর ব্যস্ততা দেখে নিজে জড়িয়ে পড়লেন তার প্রিয় বিলাসবাসন শিল্প, সঙ্গীত, সংস্কৃতি নিয়ে। রবার্ট ও'নীলের সঙ্গে সেই তখন থেকেই তার আলাপ। অস্ট্রেলীয় এই যুবকটি তখন সদ্য কলকাতায় এসেছেন। দেশে থাকতেই তিনি অন্যতম শ্রেষ্ঠ মিউজিশিয়ান হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। জনপ্রিয়তাও ছিল প্রবল। পপ গান গাইতে গাইতে তার হঠাৎই কানে এসেছিল ভারতবর্ষের মার্গ সঙ্গীতের কথা। তখনই একদিন বাউন্ডুলের মতো দেশ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন ভারতবর্ষের উদ্দেশ্যে। সেই থেকেই কলকাতায় তার বাসস্থান। তার শিরায় শিরায় তখন সঙ্গীতের মূর্ছনা। এ দেশে যেমন ধ্রুপদী সঙ্গীত নিয়ে মেতে উঠলেন, তেমনই আলোপিত হলেন কলকাতার বহু সংস্কৃতিমনা যুবক যুবতীর সঙ্গে।
সেই সব যুবতীদের মধ্যে একজন ছিলেন পপ সঙের এক দারুণ ভক্ত চন্দ্রা। বিটলসদের নিয়ে তখন মাতামাতি চলছে সারা বিশ্বে। জন লেনন তখন তার প্রথম বই ইন ইজ ওয়ান রাইটে 30টি ছন্নছাড়া গদ্যপদ্য সংকলিত করে হইচই বাঁধিয়ে ফেলেছেন। সে বই নিয়ে আলোচনা চলেছে কলকাতায়ও। সেই পাগলা হওয়ার দিনে আর এক পপ সিঙ্গার রবার্টের গান শুনে হঠাৎ মোহিত হয়ে গিয়েছিলেন তরুণী চন্দ্রা। তখন থেকেই তিনি রবার্টের এক অন্ধ ফ্যান, বোধহয় আজও সেই রকমই। ঠিক তার আগে নিশিত চৌধুরীর সঙ্গে তার বিয়ে না হলে হয়তো এই অস্ট্রেলীয় যুবককেই, কিন্তু সেই থেকে রবার্ট ও নীলের সঙ্গে তার একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েই গেছে। চন্দ্রা দেবীর 2-3 জন পুরুষ বন্ধুদের মধ্যে রবার্ট ও নীল অবশ্যই ঘনিষ্ঠতম, কিন্তু রবার্ট ও নীলের ঘনিষ্ঠতমদের সংখ্যা বহু, চন্দ্রা ছাড়াও আরও অনেকে। বস্তুত এই শহরে বন্ধুর চেয়ে রবার্ট ও নীলের বান্ধবীর সংখ্যাই বেশি। তার ঠিক কতজন বান্ধবী তা হয়তো তার নিজের পক্ষেই বলা শক্ত। 16 থেকে 66 সব বয়সের বান্ধবী তার বর্তমান। এক আশ্চর্য পারঙ্গমতায় এই বিভিন্ন বয়সী বান্ধবীদের প্রত্যেকের সঙ্গেই তিনি সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন। 16 বছরের ডেরার সঙ্গে রবার্ট যখন কথা বলেন তখন তার মানসিক বয়স গিয়ে পৌঁছায় 21। যখন 23 বছরের অরুন্ধতীকে পপ মিউজিকের তালিম দিতে থাকেন তখন তাকে মনে হয় 26-27 বছরের এক যুবকই যেনবা। যখন 33 বছরের মিসেস বাসুর সঙ্গে মার্গ সঙ্গীত নিয়ে আলোচনা হয় তখন তাকে দেখা যায় 39 এক অভিজ্ঞ পুরুষের মতো। আবার 50 বছরের চন্দ্রাদেবীর সঙ্গেও তার আশ্চর্য বন্ধুত্ব। 62 বছরের রবার্ট ও নীল তখন 62 বছরেরই। ডোরাকে হয়তো বললেন, বুঝলে ডোরা, মাইকেল জ্যাকসনের ব্যান্ড যে কি দারুণ কম্পোজিশন ভাবা যায় না। আই এম সিম্পলি ম্যাড ফর জ্যাকসন। কি চমৎকার কোকড়া কোকড়া চুল বলো। তার পরদিনই অরুন্ধতীকে হয়তো বলতে থাকেন, দেখেছো অরুন্ধতী, ম্যাডোনা পাপা ডোন প্রিজকে কি ভীষণ হৈ হৈ ফেলে দিয়েছেন। হ্যাঁ, তুমিও পারবে, এই গানটা ধরো, আই এম অ্যাভেলেবেল টু নাইট। মনে করো বিশাল এক শান্ত সরোবরে টুপটাপ ঝরে পড়ছে বৃষ্টির ফোঁটা, সেই শব্দ সঞ্চারিত করতে হবে তোমার মনের গহনে। হ্যাঁ, আরও একটু চটুল করতে হবে তোমার গলার স্বর। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এরকমই হচ্ছে হচ্ছে, বাহ চমৎকার, এই জন্যেই তো তোমাকে আমার এত ভালো লাগে। অথবা মিসেস বাসুকে বলেন, খুব ইচ্ছে ছিল বাড়িগোলা মালিকে আমার গান একবার শোনাই, কীরকম রপ্ত করতে পেরেছি এদেশের সুর। আসলে গুণী মানুষকে নিজের কম্পোজিশন শোনানো এক আশ্চর্য অভিজ্ঞতা। তবে একবার শুনিয়েছিলাম ভীমসেন যোশীকে। দ্যাট ওয়াজ আ মেমোরেবল ডে অফ মাই লাইফ। চন্দ্রাদেবীর সঙ্গে আবার অন্যরকম বন্ধুত্ব। হয়তো পুরনো যুগের বান্ধবীদের মধ্যে এক চন্দ্রাদেবী এখনও তার উপর গভীরভাবে নির্ভর করে চলেন। সেই প্রথম জীবন থেকেই রবার্ট ও নীল তাকে এতটাই সময় দিয়ে আসছেন যে সে সময় হয়তো অন্য কোনো গূঢ় অর্থে নিশিত চৌধুরী বলতেন, সত্যি ভদ্রলোককে দেখলে আমার ঈর্ষা হয়। আমার একটি মাত্র স্ত্রী অ্যান্ড নো বান্ধবী, তাকেও আমার ঠিকমতো দেখভাল করা হয়ে ওঠে না, অথচ অনিল এতজন বান্ধবীকে অ্যাটেন্ড করে যাচ্ছে ঠিক নিয়ম করে, অথচ তার প্রফেশনেও যে ফাঁকি দেয় তাও নয়। সত্যি ঈর্ষণীয় চরিত্রের মানুষ সেই রবার্ট ও নীল। এত বছর পরেও চন্দ্রার জন্য এতখানি সময় দিয়ে যাচ্ছেন। গত 4 দিন থানায় ছোটাছুটি, আদালতে হাজিরা দেওয়া, উকিলের সঙ্গে যোগাযোগ সব তিনিই করেছেন একা হাতে। এখনও এই বাড়িতে এলে ডোরবেল টিপে অপেক্ষা করেন কয়েক মুহূর্ত। চন্দ্রা দরজা খুলতেই মুখ থেকে চুরুট নামিয়ে নিয়ে বলেন, ইস চন্দ্রা, তোমার বাড়ির ডোরবেলের আওয়াজটা এমন মিষ্টি, এত কাল শুনেও যেন পুরনো হয় না। বাজছে তো বেজেই চলছে, মনে হয় দরজা খুলতে আরও একটু দেরি হলেও ক্ষতি নেই। অথবা, এই শাড়িটা কবে কিনলে চন্দ্রা? দারুণ কালারটা তো, কি দারুণ লাগছে যে আজ তোমাকে। চন্দ্রা ঠোঁট টিপে হাসেন, থাক, সে তোমার টিনেজার কোনো বান্ধবীকে বলো, আই হ্যাভ গ্রোন এনাফ। চুলে কতটা পাক ধরেছে দেখেছ? ওটা কিছু নয়, বরং চুলে কিছু সিলভার লাইনিং থাকলে একটা আলাদা ব্যক্তিত্ব এনে দেয় মেয়েদের। ইন্দিরা গান্ধীকে তো এই এক টুকরো সিলভার টাচেই কি রূপবতী দেখাতো বলো।
চন্দ্রাদেবী অবশ্য প্রচণ্ড ব্যক্তিত্বময়ী, কিন্তু তার পার্সোনালিটি এতটাই বেশি যে তাকে ব্যক্তিত্ব না বলে প্রতাপ বলাই ভালো। অন্তত হিমনের বউ দিয়া তাই বলতো। ডোরবেল টিপে এই মুহূর্তে অবশ্য সেই সুরের মূর্ছনা শুনতে অনিলের ঠিক ভালো লাগছিল না। একটু আগে 4 জন পুলিশের কড়া নজর ঠাউর করে এসেছেন। গেট থেকে অদূরে 2 জন প্লেন ড্রেসের লোক। পুলিশও হতে পারে, সাংবাদিক হওয়াও বিচিত্র নয়। তারা পকেট থেকে নোটবুক বার করে নোট করে নিল কিছু, সম্ভবত গাড়ির নম্বর। আজ সকালের কাগজে তাকে জড়িয়ে কিছু মুখরোচক খবর প্রকাশিত হয়েছে। কয়েকদিন ধরে তার কোর্টে ঘোরাঘুরি, ব্যস্ত সমস্ত চলাফেরা, সর্বোপরি তার বিদেশি চেহারা ভারী নজর কেড়েছে সাংবাদিকদের। একজন প্রবীণ সাংবাদিক সংযোজনা অংশে তার সঙ্গীত প্রতিভা ও তার বহু নারীপ্রিয়তা সম্পর্কে বেশ হিউমার দিয়ে চমৎকার একটি রচনা লিখেছেন। হয়তো তার আজকের আগমন বার্তাটিও কিছু রং চড়িয়ে প্রকাশিত হবে আগামীকালের পাতায়। মনে মনে হাসলেন অনিল। একটি তরুণীর আত্মহত্যা কিংবা হত্যাকে কেন্দ্র করে আরও বহু মানুষ হঠাৎ খবরের কাগজের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সারাটা জীবন অসংখ্য নারী এসেছে তার সংস্পর্শে। বহু বিচিত্র তরুণী, যুবতী, প্রৌঢ়া, এমনকি বৃদ্ধার সঙ্গেও তার ঘনিষ্ঠতা হয়েছে। কিন্তু সেই ঘনিষ্ঠতা বিভিন্ন পার্টিতে, ক্লাবে কিংবা কোনো বাড়ির মজলিসে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলেও তা কখনো সংবাদপত্রের আলোচ্য হয়ে ওঠেনি। এখন হঠাৎ যথারীতি আজও দরজা খুললেন চন্দ্রাই, কিন্তু আজ তার মুখে কালবৈশাখীর মেঘ যেন বা। উচ্ছ্বাসিত হওয়ার কোনো প্রশ্নই নেই, শুধু বললেন, কাম ইন। বড় হলঘরটার একপাশে ব্রাউন রঙের রেক্সিনওয়ালা মস্ত সোফা, তার উপর রাখা নীল ভেলভেট মোড়া 3টি তাকিয়ার একটি টেনে নিয়ে বসলেন অনিল। হাতে নিভে যাওয়া চুরুটটি মুখে পুনর্বার আগুন লাগাতে লাগাতে বললেন, সায়ন ফিরেছে? প্রায় গুলি খাওয়া বাঘের মতো হুঙ্কার ছাড়লেন চন্দ্রাদেবী। ওর নীল চুপচাপ লক্ষ্য করতে লাগলেন চন্দ্রাদেবীর অভিব্যক্তি। মাত্র 4 দিনে হঠাৎ যেন তার বয়স বেড়ে গেছে অনেকখানি। মাথার চুলে সাদা ছোপ যেন খানিকটা বেশি, মুখের চামড়ায় কেমন কালচে ভাব, কিছু এবড়ো খেবড়ো কোচও, যা ও নীলের চোখে আগে ধরা পড়েনি। অন্যদিন তাকে বেশ ফিটফাট, উজ্জ্বল চকচকে চেহারায় দেখায়, আজ একেবারে ঝড় বিধ্বস্ত রূপ। রবার্টও চুরুটে টান দিতে দিতে আবার জিজ্ঞাসা করলেন, হিমন কোথায়? পাশের ঘরে। তেমনই সংক্ষিপ্ত উত্তর। কিছুক্ষণ নৈশব্দে কাটে। এই নৈশব্দের রূপ ও নীলের ভারী চেনা। তার অনুমান মতো চন্দ্রাদেবীর স্বাভাবিক তেজিয়ান কণ্ঠস্বর হঠাৎই বদলে গেল। প্রায় কান্না জড়ানো গলায় বললেন, আমার সব গেল। সোসাইটিতে আর মুখ দেখানো জোর হইল না। আই হ্যাভ লস্ট এভরিথিং। ডাইনিটা আমার সব শেষ করে দিয়েছে। ও নীল সোফা থেকে উঠে চন্দ্রার কাছে গেলেন। বুকের কাছে তাকে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ডোন্ট গেট নার্ভাস ডার্লিং, সব ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে জীবনে এরকম ওঠাপাড়া তো আসেই। নো নো, অ্যাবসার্ড। আর কিচ্ছু ফিরে পাওয়া যাবে না। আমি, আমার ফ্যামিলি, আমার আত্মীয়, বন্ধু বান্ধব সবই এখন সারা কলকাতার গসিপের বস্তু। আই এম লস্ট, কমপ্লিটলি রুইন্ড। ও নীল একইভাবে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। সংবাদপত্রে প্রকাশিত খবরগুলি আরও উত্তেজিত করে তুলেছে চন্দ্রাকে। কয়েকদিনের স্টোরিগুলো পড়তে পড়তে বেশ অবাক হয়েছে নীলও। অভিজাত বাড়ির আদব কায়দা, জীবনযাপন সাধারণ মানুষদের চোখে স্বভাবতই একটু অন্যরকম। বোধহয় তাই ইচ্ছে করলে কলকাতার যে কোনো অভিজাত পরিবারকে নিয়েই এ ধরনের স্ক্যান্ডেল ছড়াতে পারে কাগজগুলো। এমনিতে জানা যায় না, হঠাৎ কোনোভাবে সংবাদ হয়ে উঠলে তখন কোনো সাধারণ ঘটনাও অসাধারণ হয়ে দাঁড়ায়। এই নৈশব্দের মুহূর্তে হঠাৎ বিশ্রীভাবে বেজে উঠল ঘরের কোণে রাখা টেলিফোনটা। ও নীল চন্দ্রার কাছ থেকে সরে এসে তুলতে যাচ্ছিলেন রিসিভার। তার আগে চন্দ্রা নিজেই ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে রিসিভার তুলে বললেন, হ্যালো। ও পাশ থেকে ভেসে আসা কিছু কথা মন দিয়ে শুনলেন 2-4 বার। ইয়েস, হ্যাঁ, ওকে বললেন। তারপর রিসিভার নামিয়ে রেখে প্রায় হতাশ ভঙ্গিতে এসে বসে পড়লেন। আতঙ্কের গলায় বললেন, আবার আসছে ওরা। ও নীল অবাক হয়ে বললেন, কারা? পুলিশ।
এ নিয়ে কাল বাড়ি ফেরার পর প্রায় 3 বার এলো, প্রায় বুলডগের মতো লেগে আছে পেছনে। যতবার বলছি আই নো নাথিং, আস্ক সায়ন, কিন্তু স্কাউন্ডেলগুলো কন্টিনিউয়াসলি চেস করে যাচ্ছে আমাকে। বোগাস। ও নীল বিড়বিড় করে বললেন, ওদের কাজ তো ওরা করবেই, লেট দেম ডু দেয়ার জব। হঠাৎ কি যেন নজরে পড়তে প্রায় লাফিয়ে উঠলেন চন্দ্রা। ওহো বলেই টেবিলের এক কোণে পড়ে থাকা একটা মোটা লম্বা ব্রাউন রঙের খাম তুলে নিলেন দ্রুত। সেটি নিয়ে তৎক্ষণাৎ চলে গেলেন পাশের ঘরে। মিনিট 4-5 পরে ফিরে এলেন উদ্বিগ্ন মুখে। অনিল জিজ্ঞাসা করলেন, কি ওটা? কি আবার? আমার পিন্ডি ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে দিয়া। আমি তো যত ডাইনির পাল্লায় পড়েছি। কবে এলো? এই তো একটু আগে, বাই রেজিস্টার্ড পোস্ট পাঠিয়েছে, সেই 7 দিন আগে। 7 দিন? তারপরে একবার দিয়া এসে ঘুরে গেল না? গেলই তো, এই তো সেদিন এলো, কি যেন খুঁজলো ওদের আলমারিতে। হিমনের সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো, তারপর নিজেই 1 কাপ কফি করে খেলো, বিছানায় গড়িয়ে খানিকক্ষণ ম্যাগাজিন দেখলো উল্টে পাল্টে। তারপর সন্ধ্যে থেকে চলে গেল গটগট করে, আমার সঙ্গে কথাই বলেনি। তাই নাকি? তখন একবারও ডিভোর্সের কথা বলেনি? না, অথচ পোস্ট অফিসের শিলমোহর থেকে দেখতে পাচ্ছি 1 সপ্তাহ আগে নোটিশ ছাড়া হয়েছে। বাহ, ওয়ান্ডার গার্ল বলে অনিল হো হো করে হেসে উঠলেন। বেশ পাগলি আছে তো তোমার ছোট বউটা। ওয়ান্ডার গার্ল, হা হা বলে এই কদিনের বরফ চাপা নৈশব্দ ভেঙে হঠাৎ অনেকক্ষণ ধরে হাসতে থাকলেন। ওয়ান্ডার উইচ বলো। চন্দ্রা বিস্মিত হয়ে ও নীলের মুখের দিকে তাকিয়ে রইলেন। একে তো এক বউয়ের কীর্তিতে আমার সারা জীবনের অর্জিত সমস্ত সম্মান ধুলোয় লুটিয়ে গেল, তার ওপর এখন আর এক বউ। অল ননসেন্স। এই চিঠিটা যদি এখন পুলিশের নজরে পড়ে তাহলে কাল পেপারে আরও একটা স্টোরি বেরোবে। এতক্ষণ এক নাগাড়ে বলে বেশ হাঁপাতে লাগলেন চন্দ্রাদেবী। খুবই উত্তেজিত, ক্রুদ্ধ দেখাচ্ছে তাকে। ও নীল আবারও সান্ত্বনা দিতে শুরু করলেন। ডোন্ট গেট এক্সাইটেড ডার্লিং, মাঝে মধ্যে মানুষের জীবনে এক একটা স্পেল এরকম আসে। দিয়ার সঙ্গে দেখা হলে আমি ওকে ব্যাপারটা বোঝাবো। লাইফ ইজ নট আ ম্যাটার অফ জোক। হঠাৎ এভাবে একটা ডিভোর্স নিলে সারাটা জীবন কাটাবেই বা কী করে বেচারি? এখন অল্প বয়স, উত্তেজিত হয়ে একটা ডিসিশন নিলে পরে ওই পস্তাবে। না, তার আর দরকার নেই। হিসিস করে উঠলেন চন্দ্রা। আমি আবার হিমনকে বিয়ে দেব। ডোন্ট বি আ ফুল চন্দ্রা। ও নীল এতক্ষণে ধমক লাগালেন। এখন সাংঘাতিক ক্রাইসিসের সময়, এই সময় এরকম একটাও কথা কারো কানে যাওয়া মানে একেবারে বুমেরাং হয়ে ফিরে আসবে। স্টপ ইট নাও। অনিলের ধমক খেয়ে থমকে গেলেন চন্দ্রা। ব্যাপারটা বুঝলেন। তারপর হঠাৎ কি যেন মনে পড়তে চেঁচিয়ে ডাকলেন, হিমন, হিমন। একটু পরেই দরজা ঠেলে ঘরে এসে ঢুকলো হিমন। ও নীলকে সোফায় বসে থাকতে দেখে এক মুহূর্ত ইতস্তত করল। তারপর ঘাড় নিচু করে বলল, কি বলছো? আবার একজন পুলিশ অফিসার আসছে, ইন্টারোগেট করবে বলে মনে হয়। দিয়ার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে ডিভোর্সের নোটিশের ব্যাপারটা একদম চেপে যাবে, বুঝলে? ঘাড় নাড়ল হিমন। হিমনের বয়স 26-27, লম্বা রিজু চেহারা, চুল উস্কো খুস্কো ধরনের, মুখে দাড়ি গোঁফ ভর্তি। চুল দাড়ি গোঁফ সবই সামান্য লালচে ধরনের। তার শরীরের গঠনটা যতটা মজবুত, তার গলার স্বর ততটাই নরম। কণ্ঠস্বর একটু চাপা, মেয়েলি ধরনের। কণ্ঠস্বরের মতো তার ব্যক্তিত্বও কিছুটা কম বলে মনে হয়। লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের তুলনায় ব্যক্তিত্ব বেমানান। মায়ের সামনে এলেই সে যেন আরও একটু কুঁকড়ে থাকে। চন্দ্রা আবার বললেন, পুলিশের সামনে বেশি আমতা আমতা করবে না, বুঝেছ? হিমন একবার ঢোক গিলে তাকালো ও নীলের দিকে, তারপর নিঃশব্দে ঘাড় নাড়ল। ঠিক আছে, এবারে যাও। বলতেই হিমন আবার পায়ে পায়ে তার ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে মনে হলো তার মুখে জড়ো হয়েছে এক রাশ শঙ্কার ছাপ। রবার্ট ও নীল সে দৃশ্যের দিকে তাকিয়ে এতক্ষণ মৃদু মৃদু হাসছিলেন। হিমন চলে যেতে চুরুটের ধোয়া ছেড়ে বললেন, চন্দ্রা, একজন গ্রোন আপ বয়কে তোমার এইভাবে গাইড করা ঠিক নয়। এতে তার পার্সোনালিটি গড়ে উঠতে পারে না। সবসময় নার্ভাস ফিল করবে, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জবাব দিতে পারবে না।
চন্দ্রাদেবী হিমনের ঘরের দিকে তাকিয়ে একটা অবজ্ঞার ভাব ফোটালেন মুখে। ও তো ছেলেবেলা থেকেই ইম্যাচিওর। তারপর একটু থেমে আবার বললেন, কিন্তু অন্তত বড়টার মতো তো নয়। হিমন এখনো কথা বললে শোনে, যা বলি এখনো মুখ বুজে মেনে চলে। ও নীল কোনো কথা না বলে টুকটুক করে ধোয়া ছাড়তে লাগলেন ঠোঁটের ফাঁক দিয়ে। ধোয়ার আড়ালে তার ঠোঁটের কোণে ঝুলে থাকে আলতো হাসি। সে অস্পষ্ট হাসিতে, চুরুটের ধোঁয়ায়, দাড়ি গোফের জঙ্গলের রহস্যময়তায় ভারী অদ্ভুত দেখায় ও নীলকে। তখন তার মুখমণ্ডলের অভিব্যক্তিতে চমৎকার একটা স্বর্গীয় টাচ। কখনো লঘু মুহূর্তে চন্দ্রাদেবী তাকে পরিহাস করে বলে ওঠেন, নাও ইউ লুক লাইক জিসাস ক্রাইস্ট, জাস্ট ফর দিস আই লাভ ইউ রবার্ট। এখন আর সে কথা বললেন না, বলার মতো মনের অবস্থাও নেই। আগের প্রসঙ্গ ধরেই বললেন, এ তবু অনেক ভালো, অন্তত আমার মুখ ডুবিয়ে তো দেয়নি। কিন্তু যার পার্সোনালিটি গড়ে উঠেছে সে তো আমার সঙ্গে সম্পর্কই রাখেনি, আর এখন তো আমাকে রুইন্ড করে দিয়েছে। আবার চন্দ্রদেবীর মুখ উত্তেজনায় ক্রোধে লাল হয়ে এলো। বোধহয় মনে পড়ল পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো। পরক্ষণেই দরজায় ডোরবেলের শব্দ শুরু হতেই সন্ত্রস্ত হয়ে উঠলেন মুহূর্তে। চোখে ঘনিয়ে এলো শঙ্কা। ও নীলের দিকে তাকাতেই তিনি দ্রুত উঠে পড়লেন সোফা থেকে। ওয়েট, আমি দরজা খুলছি। পুলিশও ইনভেস্টিগেশন করতে 2-10 বার প্লেস অফ অকারেন্সে আসবে, ইন্টারোগেট করবে, ক্লু খুঁজবে। তাতে নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। একটু পরে অনিলের পিছু পিছু এসে ঢুকলেন একজন সুঠামদেহী পুলিশ অফিসার। টান টান ইস্ত্রি করা খাকি পোশাকের বুক পকেটে লাল নীল অনেকগুলো তকমা, বাহুতে রূপলি ফলক। বেশ বোঝা যাচ্ছে একজন ওপরওয়ালা কেউ। অফিসারটি ঢুকেই বললেন, আমি ইন্সপেক্টর দেবাদ্রি সান্যাল, আরও একবার আমি ইন্টারোগেট করতে চাই। চন্দ্রাদেবী ঘাড় নাড়তেই দেবাদ্রি সান্যাল আবার বললেন, মিস্টার সায়ন চৌধুরী তো আজই জামিনের রিলিজ পেয়েছেন, বাড়ি আছেন তো? হ্যাঁ আছেন, ও থাকে পাশের ফ্ল্যাটে, সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে। জানি বলে দেবাদ্রি সান্যাল এবার তাকালেন ও নীলের দিকে। আপনি নিশ্চয়ই রবার্ট ওনিল, দ্য গ্রেট পপ সিঙ্গার, ইজ ইট? ও নীল হাসলেন। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। মিস্টার সান্যালও হাসলেন। ঠিক আছে, আমি আপনাদের পরপর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, কাইন্ডলি একটু হেল্প করবেন আমাকে। অদ্ভুত অদ্ভুত প্রমাণ হাতে এসেছে আমাদের। জিজ্ঞাসাবাদ শুরু করার আগে তার হাতের ডায়েরিটায় একবার চোখ বুলিয়ে নিচ্ছিলেন দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ থানার পুলিশ ইন্সপেক্টর দেবাদ্রি সান্যাল। পুরনো জটিলতর কেসগুলি একটা ঢাউস ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খভাবে নোট করে রাখা তার অনেক দিনের অভ্যাস। কখনো চার্জশিটের কপি থেকে, কখনো আদালতের নথি থেকে, কখনো সিনিয়র পুলিশ অফিসারদের স্মৃতি থেকে, এমনকি সংবাদপত্রের পৃষ্ঠা থেকে তথ্য সংগ্রহ করে তা পৃষ্ঠার পর পৃষ্ঠায় লিখে রাখেন সযত্নে, যাতে পরবর্তীকালে তা থেকে তদন্তের সূত্র সংগ্রহ করতে পারেন। গত কয়েক বছরে অন্তত 3-4টে এই ধরনের বড় ঘরের কেলেঙ্কারি ফলাও করে প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। তাতে জড়িয়ে পড়েছেন শিক্ষাবিদ থেকে অভিনেত্রী, বড় বিজনেসম্যান থেকে বিগ বস, নামি সাঁতারু থেকে গায়িকা অনেকে। তদন্তে ক্রমশ উন্মোচিত হয়েছে অনেক স্ক্যান্ডেল। হয়তো অনেক অভিজাত পরিবারেই এমন স্ক্যান্ডেল জড়িয়ে থাকে নিঃশ্বাস প্রশ্বাসের মতো। তা তাদের জীবনে নিতান্তই স্বাভাবিক বলে তেমন নজর আসে না কারোরই, হইচইও হয় না। হঠাৎ কখনো এমন বিপর্যয় ঘটে গেলে সহসা উন্মোচিত হয় তাদের জীবনযাপনের ভেতরকার নানান গোপন রহস্য। তখনই জানা যায় রূপসী গৃহবধূরাও কিভাবে অত্যাচারিত হয় এইসব অভিজাত বাড়িতে। শেষ পর্যন্ত খুনও হতে হয়, কখনো ধরা পড়ে, কখনো পড়ে না। ঐন্দ্রিলা হত্যার খুঁটিনাটির বিবরণ মেরুন রঙের ঢাউস ডায়েরিতে নোট করে নিতে নিতে তাই মাঝে মধ্যেই ভুরুতে কোচ পড়ছিল তার। যা মনে হয়েছিল ভারী সহজ জলবৎ তলরং, তেমন জটিলতা নেই। তার চারপাশ ঘিরে এখন ঘন রহস্য। এক অসহায় গৃহবধূকে পরিকল্পনা মাফিক খুন করে নিষ্কণ্টক হতে চেয়েছে স্বামী, শাশুড়ি ও দেওর। অতএব সেই মতো চার্জশিট দাখিল করে দিলেই তার ইনভেস্টিগেশন শেষ হবে, এমনটাই ভেবেছিলেন। কিন্তু কেসটির গভীরে ঢুকে গিয়ে এখন প্রতি পদেই রীতিমতো হোঁচট। বিশেষ করে যে মুহূর্তে জানতে পারলেন সায়ন চৌধুরীর সঙ্গে তার মা ও ভাইয়ের অবনিবনার শিকড় এতটাই গভীর যে
তাদের মধ্যে প্রায় কোনো সম্পর্কই নেই গত কয়েক বছর। সে সংকট এমনই তীব্র যে দুটি ফ্ল্যাটের মাঝখানে বয়ে চলেছে এক আমাজন জল। সে বৃহত্তম নদ পেরানো দেবাদ্রি সান্যালের মতো এক দুধে পোড় খাওয়া পুলিশ ইন্সপেক্টরের পক্ষেও যেন অসম্ভব। তার উপর আরও ঠেক খেলেন আজ এই মুহূর্তে চন্দ্রাদেবীর ফ্ল্যাটে ঢুকে। বুঝতে পারলেন অনেক কিন্তু এবং যদি জড়িয়ে আছে ঘটনাটির অন্তরালে। রবার্ট ও'নিলের নামের এই বিদেশি মানুষটিকে কদিন ধরেই ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল, কখনো থানায়, কখনো কোর্টরুমে, কখনো পরামর্শ করছিল কালো জোব্বা পরা উকিলবাবুদের সঙ্গে। তাকে এই মুহূর্তে এ বাড়িতেও দেখতে পাবেন তা ঠিক ভাবতে পারেননি যেন। বাইরের ঘরে কেবল তারা দুজনই, নিশ্চয়ই একান্তে বসে এতক্ষণ কোনো গূঢ় পরামর্শে ব্যস্ত ছিলেন। পুলিশ ইন্সপেক্টরকে দেখে দুজনেরই মুখ আপাতত বিব্রত, অসন্তুষ্ট, থমথমে। তার প্রশ্নে চন্দ্রাদেবী নয়, রবার্ট ও'নিলই জিজ্ঞাসু চোখ ছুঁড়ে দিয়ে বললেন, বলুন। দেবাদ্রি খুঁটিয়ে দেখছিলেন দুজনকেই। ইতিমধ্যে শুনেছেন দুজনের ভেতরে নিছক বন্ধুত্ব সম্পর্ক নয়, এক গভীরতম সম্পর্ক আছে যা নাকি খুবই জটিল ও কৌতুক উদ্রেককারী। সেই সম্পর্ক প্রায় 28-29 বছরের পুরনো মদের মতোই দীর্ঘকাল এই অবিবাহিত সম্পর্ক নাকি ঢের মাদক গুণ সম্পন্ন। তাই অ্যারাউন্ড 50 চন্দ্রাদেবীকে দেখে উপলব্ধি করেছিলেন এতকাল পরেও তাদের প্রণয় কতখানি গভীর। বিবাহই প্রেমের সমাধি, এই কথা যিনি উচ্চারণ করেছিলেন তিনি নিশ্চয়ই যথার্থ। না হলে কেনই বা রবার্ট ও'নিল তার এই ওল্ড ফ্রেন্ডটির জন্য এখনো মাথা ঘামাবেন, পাগলের মতো ছোটাছুটি করবেন এইভাবে? চৌধুরী পরিবারকে কিভাবে এই প্রবল বিপর্যয়ের হাত থেকে মুক্ত করে আনা যায় তা নিয়ে তো কদিন ধরে এই চিন্তা ভাবনার অন্ত নেই। প্রায় এলোপাথারিভাবে এর আগে টুকরো টুকরো প্রশ্ন করে বেশ কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছেন দেবাদ্রি। মেরুন রঙের ডায়েরিতে কয়েক মুহূর্ত চোখ বুলিয়ে একটু সড়গড় করে নিয়ে এতক্ষণে মাথা তুললেন। হ্যাঁ, হয়তো রিপিট করতে হচ্ছে, সেজন্য আমি দুঃখিত। তবু 5ই এপ্রিল আপনারা কে কোথায় রাতে ছিলেন সেটাই আর একবার ডিটেলসে বলতে হবে আপনাদের। রবার্ট ও'নিল তার ঠোঁটের ফাঁক দিয়ে অল্প অল্প ধোঁয়া ছাড়ছিলেন এতক্ষণ। দেবাদ্রির মনে হচ্ছিল কেমন নীলচে রঙের ধোঁয়াই যেন বা। অনেকটা স্বপ্ন স্বপ্ন ব্যাপার আছে সে ধোঁয়ায়। সেই রহস্যময়তার ভেতর থেকেই সামান্য বিদেশি অ্যাকসেন্ট মেশানো পরিষ্কার বাংলায় কণ্ঠস্বর শোনা গেল ও'নিলের। এর আগেও তো আপনি শুনেছেন মিস্টার সান্যাল, সেদিন সন্ধ্যায় আমি আর চন্দ্রা দুজনেই গিয়েছিলাম পার্ক সার্কাসের এক মিউজিক কনফারেন্সে। ফিরেছিলাম একটু রাত করেই, তখন প্রায় এই রাত 1টা হবে। চন্দ্রাকে এ বাড়িতে ড্রপ করে দিয়ে যখন আমি বাড়ি ফিরি তখন অন্তত রাত 1:30-1:45 হবে। এবার চন্দ্রাদেবীর দিকে তাকালেন দেবাদ্রি। আর হিমন চৌধুরী? বোধহয় একই প্রশ্ন বারবার করায় মুখে বিরক্তির ছাপ পড়েছিল চন্দ্রাদেবীর। বললেন, হিমন সেদিন রাত 9-9:30 মধ্যেই বাড়ি ফিরেছিল। ডাইনিং টেবিলে ক্যাসেরোলে তার আগেই খাবার ঢাকা দেওয়া ছিল। খেয়ে ঘুমিয়ে পড়েছিল আমরা বাড়ি ফেরার অনেক আগেই। আপনি কি করে জানলেন তিনি ঘরে ঘুমোচ্ছিলেন তখন? আপনি কি তার ঘরে উকি দিয়ে দেখেছিলেন? না, দেখিনি তা, তবে খাওয়ার পর তার এঁটো থালাবাটি পড়েছিল টেবিলে, যেমন রোজই থাকে। ডিনারের পর রোজই তো তার ঘরে ঢুকে যায়। আর ইউ শিওর সেদিন ডিনার সেরে উনি ঘুমোতেই গিয়েছিলেন? চন্দ্রাদেবী ঈষৎ রেগে গিয়ে বললেন, নিশ্চয়ই। ভোরবেলা পুলিশ এসে যখন কলিং বেল টিপছিল তখনও সে তার ঘর থেকেই বেরিয়েছিল। দেবাদ্রি অদ্ভুত ভঙ্গিতে মুচকি হাসলেন এক লহমা। কিন্তু তার মানে এই নয় যে খাওয়ার পর তিনি ঘরেই ছিলেন। হয়তো খেয়ে ফ্ল্যাটের বাইরে গিয়েছিলেন। আপনি ফেরার অনেক পর চুপি চুপি ফিরে এসে শুয়ে পড়েছেন আপনার অগোচরে। চন্দ্রাদেবী প্রায় গর্জে উঠে বললেন, নেভার, ওর সে সাহসী হবে না। তাই নাকি? দেবাদ্রি হাসতে লাগলেন। ঠিক আছে, এবার বলুন তো, হিমন চৌধুরী সাধারণ কটার সময় বাড়ি ফেরেন রোজ? চন্দ্রাদেবী নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। ও কোনোদিনই বেশি রাত করে না, রোজই রাত 9-9:30 মধ্যেই বাড়ি ফিরে আসে। ও। দেবাদ্রি ডায়েরির পৃষ্ঠায় চোখ রাখলেন। ওর অফিসে তো ছুটি হয় বিকেল 6টায়, সাধারণত তার পরেই ফেরার কথা। তাহলে এত দেরি হয় কেন? অফিস ছুটির পর নিশ্চয়ই কোথাও যান রোজ।
একটু ইতস্তত করে চন্দ্রাদেবী বললেন, আসলে ছোটবেলা থেকেই ও বেশ ইম্যাচিওর ধরনের, কথাবার্তায় চলাফেরায় এক ধরনের জড়তা আছে। হয়তো ছোটবেলা থেকে বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি মেলামেশা করতে দিইনি বলেই। তাই এখন বলেছি অফিস ছুটির পর রোজ ওদের কোম্পানির ক্লাবে খেলতে যেতে। সেখানে 5 জনের সঙ্গে মেলামেশা করলে যদি ওর চলাফেরায় একটু স্মার্টনেস আসে। সেখানে কি খেলেন উনি? ক্যারাম, টেবিল টেনিস, সাধারণত এইগুলোই। শীতে কখনো সখনো ব্যাডমিন্টন। বলেই হঠাৎ আচমকা কথার মোড় ঘোরালেন দেবাদ্রি। আচ্ছা, সেদিন বলেছিলেন আপনারা রাত 1টায় যখন বাড়ি ফিরেছিলেন সায়ন চৌধুরীর ফ্ল্যাটে তখনও আলো জ্বলছিল। হ্যাঁ, ফ্ল্যাটের পেছন দিকে ল্যাবরেটরিতে আলো জ্বলছিল। আলো ছাড়া আর কোনো অস্বাভাবিক দৃশ্য চোখে পড়েনি আপনাদের? না। কিন্তু অত রাতে ওদের ফ্ল্যাটে আলো জ্বলছে কেন, সে প্রশ্নও তো মনে উদয় হওয়া স্বাভাবিক। রাত 1টা আমাদের বাড়িতে এমন কিছু বেশি রাত নয় মিস্টার সান্যাল। তাছাড়া আমরা জানতাম বেশি রাত পর্যন্ত জেগে ল্যাবরেটরিতে কাজ করা সায়নের বরাবরের অভ্যাস। অনেক সময় সারা রাত কাটিয়ে দেয় সেখানে। এই তো কদিন আগেও। দেবাদ্রির ঠোঁটে এক টুকরো চোরা হাসি খেলা করে গেল সহসা। বললেন, আচ্ছা, সেদিন বলেছিলেন সায়ন চৌধুরীর ফ্ল্যাটের সঙ্গে আপনাদের দীর্ঘ দিনের কোনো সম্পর্ক নেই, প্রায় মুখ দেখা দেখি বন্ধ। তাহলে তার বিষয়ে এত সব কথা জানলেন কি করে? এক মুহূর্ত থতমত খেলেন চন্দ্রাদেবী। এক নজর বিব্রত মুখে তাকালেন ও নীলের দিকে। তারপর বললেন, বাড়িটা এমনভাবে তৈরি যে 2টো ফ্ল্যাট প্রায় মুখোমুখি। এই ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে ও ফ্ল্যাটের ব্যালকনি দেখা যায়। কাল কিন্তু আপনি বলেছিলেন আপনাদের মধ্যে যেহেতু খুবই সম্পর্ক খারাপ, তাই বহুকাল ব্যালকনির দিকে দরজা খোলা হয়নি আপনাদের। ঠিকই বলেছিলাম মিস্টার সান্যাল। ব্যালকনিতে না গিয়েও এই ফ্ল্যাটের লিভিং রুমের জানলায় দাঁড়ালে ও ফ্ল্যাটের আলো জ্বলছে কি জ্বলছে না তা বোঝা যায়। আমি লিভিং রুমের জানালায় দাঁড়িয়ে দেখেছিলাম। হঠাৎ তাকে থামিয়ে দিয়ে আচমকা প্রশ্ন ছুড়েছিলেন দেবাদ্রি। আপনি কি এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাটে কি হচ্ছে না হচ্ছে তার নিয়মিত নজরদারি করেন মিসেস চৌধুরী? চন্দ্রাদেবী তার নিচের ঠোঁটটা হঠাৎ কামড়ে ধরলেন। তার ফর্সা মুখ একটু লাল হয়ে উঠল যেনবা। চোখ দুটো সামান্য জ্বলেও উঠল। দ্রুত কেমন শক্ত হয়ে গিয়ে বললেন, এর নাম মোটেই নজরদারি নয়। রাতের বেলা কোনো প্রতিবেশীর বাড়িতেও আলো জ্বললে তার দিকে যেয়ে কারো চোখ যাবে। গভীর মনোযোগ দিয়ে চন্দ্রাদেবীর এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটুকু লক্ষ্য করলেন দেবাদ্রি। তারপর হেসে বললেন, সায়ন চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্ক হঠাৎ এত খারাপ হয়ে গেল কেন মিসেস চৌধুরী? সায়নের নাম শুনে সহসা চোখ মুখ আরও খানিকটা শক্ত হয়ে গেল চন্দ্রাদেবীর। বোধহয় কিছুটা সময় নিয়ে কি উত্তর দেবেন তা ভাবতে। আবার চোখাচোখি করে নিলেন রবার্ট ও নীলের সঙ্গে। তারপর বললেন, সেসব আমাদের পারিবারিক ব্যাপার। সব কথা আপনাদের বলতে আমি বাধ্য নই। কিন্তু এই কেসের ইনভেস্টিগেশনের জন্য সেসব কথা তো আমার জানা খুবই জরুরি মিসেস চৌধুরী। চন্দ্রাদেবীর চোয়াল কঠিন হয়ে উঠল আরও। যদি দরকার হয় তাহলে যা বলার কোর্টেই বলবো, আপনার কাছে নয়। দেবাদ্রির মুখও শক্ত হয়ে উঠেছিল। কিছুক্ষণ চন্দ্রাদেবীর জবাব ও তার প্রতিক্রিয়া লক্ষ্য করে দ্রুত চলে এলেন প্রসঙ্গে। আচ্ছা বলুন তো, আপনার কনিষ্ঠ পুত্রবধূ দিয়া চৌধুরী হঠাৎ এ বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? চন্দ্রাদেবী তেমনই গম্ভীর স্বরে বললেন, চলে গেছে আপনাকে কে বলল? সে তো প্রায়ই আসে। তাই নাকি? কিন্তু সে বাড়িতে রাত্রি বাস করে না বলেই তো জেনেছি গত 3-4 মাস ধরে। কে আপনাকে এসব কথা বলেছে? দিয়াই নাকি? দেবাদ্রি কথা ঘুরিয়ে নিয়ে বললেন, শুনলাম আপনাদের অত্যাচারেই নাকি সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। চন্দ্রাদেবী উত্তেজিত হয়ে বললেন, ইটস আ ড্যাম লাই। তার এই বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই সে হুটহাট করে চলে যায় মাঝে মধ্যে। কদিন পরেই আবার আসে। আসে কিন্তু রাতে থাকে না। থাকে না তার কারণ হিমনের সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হয় না। শুধু কি তাই মিসেস চৌধুরী? দেবাদ্রি মুখ চোখ শক্ত করলেন ফের। নাকি আপনি পুত্রবধূর ওপর অসম্ভব ডমিনেট করেন বলেই? চন্দ্রাদেবীর মুখ লাল হয়ে উঠল, গলাও একটু চড়ে গেল তার। ঘরের বউ হুটহাট করে বাড়ি ছেড়ে চলে যাবে, তার প্রতিবাদ করলে যদি ডমিনেট করা হয়? দেবাদ্রি হঠাৎ ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বললেন,
ব্যাপারটা খুবই আশ্চর্য লাগছে মিসেস চৌধুরী। কোনো ঘরের বউ কি স্বেচ্ছায় তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায়, যদি না তাকে চলে যেতে বাধ্য করা হয়? উত্তেজনায় চন্দ্রাদেবী তখনও প্রায় থরথর করে কাঁপছেন, যেন কিছু একটা বলতে চাইছেন, অথচ কোনো জটিল কারণে তা বলতে পারছেন না বলেই তার চোখে মুখে ফুটে উঠেছে প্রবল ক্রোধ, সঙ্গে অসহায়তাও। দেবাদ্রি মুখে একটা প্রচ্ছন্ন কৌতুক ফুটিয়ে লক্ষ্য করছিলেন এই অভিজাত বাড়ির মহিলাটির রকমারি প্রতিক্রিয়া। 50 ছুঁই ছুঁই অথবা সদ্য পেরিয়েছেন যে রমণী, তিনি এই বয়সেও এতটাই সুন্দরী, তার গায়ের চামড়া এখনও এমনই মসৃণ যে অন্তত 10 বছর কমিয়ে বলতে পারেন অনায়াসে। বিশেষ করে তার চোখের চাউনিতে জড়িয়ে আছে এমন একটা চোরা টান যে প্রকৃত বয়স না জানলে দেবাদ্রি নিজেই তার প্রেমে পড়ে যেতে পারতেন হয়তো। তবে পারা সম্ভবও ছিল না, কারণ তার দাপুটে স্বভাবের জন্য। অন্যের উপর ডমিনেট করাটা তার এতটাই সহজাত যে প্রতি মুহূর্তে তা বুঝিয়ে দেন তার চাউনিতে, কথনভঙ্গিতে, চালচলনে। তার এই প্রবল ক্রোধ প্রশমন করতে গিয়ে এগিয়ে এলেন এতক্ষণ পাশে স্থির হয়ে বসে থাকা রবার্ট ও'নিল। দেবাদ্রির দিকে তাকিয়ে বললেন, দিয়া একটু পাগলি ধরনের আছে মিস্টার সান্যাল। মোটে বছর 3 বিয়ে হয়েছে ওদের। মানব জীবন সম্পর্কে আমার যা স্টাডি, তাতে দেখেছি বিয়ের 1.5-2 বছর পরে এমন একটা ক্রাইসিস অনেক দম্পতির জীবনেই দেখা যায়। কিছুদিন এরকম টালমাটাল অবস্থা চলে, তারপর বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। দিয়াও ইদানিং তার হাজবেন্ডের সঙ্গে টুকটাক খুনসুটি অবনিবানা হলেই রাগঝাগ করে চলে যাচ্ছে। মনে হয় কদিন পরেই সব ঠিকঠাক হয়ে যাবে। দেবাদ্রি চমৎকৃত হওয়ার মতো মুখ করে বললেন, ইজ ইট? তাহলে এবার আমাকে বলুন তো, সায়ন চৌধুরীর জীবনেও কি এই ধরনের কোনো ক্রাইসিস দেখা দিয়েছিল ইদানিং? আচমকা এহেন প্রশ্নে সামান্য থতমত খেয়ে গেলেন রবার্ট ও'নিল। তারপর সামলে নিয়ে হাসলেন। সরি ইন্সপেক্টর, এই প্রশ্নের জবাব আমি বোধহয় ঠিকঠাক দিতে পারবো না। দেবাদ্রি আশ্চর্য হওয়ার ভান করে বললেন, কেন? সামান্য ইতস্তত করে ও'নিল বললেন, আসলে সায়ন বোধহয় কোনো দিনই আমাকে তেমন পছন্দ করতো না, তাই ওদের কাছাকাছি হওয়ার সৌভাগ্যও আমার তেমনভাবে হয়নি। ফলে ওদের দাম্পত্য জীবন সম্পর্কে কিছু বলাই আমার সাজে না। তাই দেবাদ্রি ঘাড় নাড়লেন নিজের মনেই। যদি আপনার আপত্তি না থাকে, তাহলে কেন আপনাকে পছন্দ করতেন না তার কারণ জেনেছেন কি কখনো? না। রবার্ট ও'নিল হঠাৎ কেমন যেন উদাস হয়ে গেলেন। সেটাই বোধহয় আমার জীবনের একটা দুর্ভাগ্য, তাই নিজেকে কখনো শোধরাতে পারিনি অনেক চেষ্টা করেও। ইটস মাই ব্যাড লাক। দেবাদ্রি কিছুক্ষণ অপলক তাকিয়ে এই বিদেশি মানুষটির অভিব্যক্তি লক্ষ্য করলেন। সায়ন চৌধুরীর উপেক্ষা যে তাকে খুব ক্ষুণ্ণ করেছে, ক্ষুব্ধ, তা তার কথার জড়ানো ভঙ্গি, ধূসর চাহনি এবং দীর্ঘশ্বাসে স্পষ্ট হয়ে উঠল। একটু পরেই হঠাৎ কথার মোড় বদলালেন ফের। আচ্ছা মিস্টার ও'নিল, সায়ন চৌধুরীর ল্যাবরেটরির ঘরে আলো তো আপনিও দেখেছিলেন। তা অত রাতে আলো জ্বলছিল, এই দৃশ্য দেখার পরও কি আপনার কিছু মনে হয়নি? কি আর মনে হবে, ভেবেছি কাজ পাগল ছেলেটা নতুন কোনো ফর্মুলা বার করার চেষ্টা করছে। ও, সেই মুহূর্তে হঠাৎ যেন একটা বোমা ফাটালেন দেবাদ্রি। কিন্তু মিস্টার ও'নিল, অ্যারেস্ট হওয়ার দিন সায়ন চৌধুরী তার স্টেটমেন্টে বলেছিলেন সে রাতে তিনি বাড়ি ছিলেন না। বিলাসপুর থেকে সেদিন তার বাড়ি ফেরার কথা থাকলেও কোনো বিশেষ কারণে তিনি নাকি কলকাতায় পৌঁছতে পারেননি। তাহলে ল্যাবরেটরিতে আলো জ্বলছিল কেন? রবার্ট ও'নিল ও চন্দ্রাদেবী দুজনেই ভীষণ থতমত খেয়ে গেলেন হঠাৎ। একে অপরের দিকে চোখাচোখিও করে নিলেন এক লহমায়, কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না। এক অদ্ভুত সন্দেহে সমস্ত পরিবেশ যেন সহসা ভীষণ থমথমে হয়ে উঠল। দেবাদ্রি আবার বললেন, আচ্ছা মিস্টার ও'নিল, আপনি একটু আগেই বলেছেন চন্দ্রাদেবীকে এ বাড়িতে ড্রপ করে আপনি নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন সে রাতে। তাহলে ল্যাবরেটরির রুমের আলো আপনার চোখে পড়ল কি করে? বাইরের গেট থেকে এ আলো তো দেখতে পাওয়ার কথা নয়। হঠাৎ হাহা করে হেসে উঠলেন ও'নিল। নিশ্চয়ই অত রাতে একজন মহিলাকে বাড়ির গেটে ছেড়ে দিয়ে চলে যাওয়া যায় না, তাকে ঘরে পৌঁছে দিয়েই তবে। দেবাদ্রি এবার দুম করে বলে বসলেন, আর ইউ শিওর আপনি সে রাতে এ বাড়িতে থাকেননি, ফিরে গিয়েছিলেন নিজের আস্তানায়? ও'নিলের মুখে তখনও ছুঁয়ে আছে এক কৌতুক ভঙ্গি। বললেন,
না মিস্টার সান্যাল, শুধু সেদিন কেন, এই বাড়িতে রাত কাটানোর সৌভাগ্য আমার কোনো দিনই হয়নি। তাই? দেবাদ্রির মুখে এক ধরনের চোরা হাসি ফুটে উঠল মুহূর্তের জন্য। পরক্ষণেই হঠাৎ আর একটা বোমা ফাটালেন। আচ্ছা, সেদিন পার্ক সার্কাসে মিউজিক কনফারেন্স হয়েছিল সারা রাত ধরে, তা হঠাৎ মধ্যরাতে আপনারা দুজনে ফিরে এলেন কেন? শেষ রাতেই তো ভারত বিখ্যাত শিল্পীরা গেয়েছিলেন। সেদিন সে অনুষ্ঠান ছেড়ে। দেবাদ্রির সামনে বসা দুজনেই কিছুক্ষণের জন্য স্থাণু হয়ে গেলেন। একটু পরে চন্দ্রাদেবী বলে উঠলেন, আমার সেদিন ঠিক ভালো লাগছিল না প্রোগ্রামগুলো, বোধহয় মুডই অফ ছিল আমার, তাই আমিই বলেছিলাম চলে যাব। ও, দেবাদ্রি হেসে বললেন, ঠিক আছে, এবার হিমন চৌধুরীকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওকে যদি একবার এ ঘরে পাঠিয়ে দেন। হিমনের কথা উঠতেই চন্দ্রাদেবী আরও অস্বস্তি বোধ করলেন। অনিচ্ছা সত্ত্বেও সোফা থেকে উঠে সেধিয়ে গেলেন পাশের ঘরে। একটু পরেই জড়ভারতের মতো এক পা করে হেঁটে হিমন এসে দাঁড়ালো সোফার সামনে। দেবাদ্রি বসুন বলতেই সে সোফার এক কোণে সিটিয়ে বসল। চোখে মুখে অসম্ভব ত্রাস। একটু আগে যে চোরা হাসি দেবাদ্রির মুখে খেলা করছিল, লালচে রঙের চুল আর গোফতারিতে ঢাকা হিমনের মুখখানা দেখে তা আরও উজ্জ্বল হয়ে চলকে উঠল মুহূর্তে। তার দিকে কয়েক লহমা তাকিয়েই পরক্ষণেই তাকালেন রবার্ট নীলের দিকে। ও নীল একটু আগেই বলেছিলেন, এই বাড়িতে রাত কাটানোর সৌভাগ্য আমার কোনো দিনই হয়নি। সেই কথাগুলোকেই যেন বিদ্রুপ করে উঠল হিমনের সাহেবী ধাঁচের মুখ, তার চোখের ধূসর মণিটি পর্যন্ত। চোরা হাসিটা কিছুক্ষণ চোরা ঘূর্ণি হয়ে ঢেউ খেলল দেবাদ্রির আপাত গম্ভীর মুখে। তারপর সরাসরি প্রসঙ্গে চলে গেলেন। হিমনবাবু, আপনি 5 তারিখে বিকেলে অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? একটু কঠিন গলায় জিজ্ঞাসা করেছিলেন দেবাদ্রি। তাতে হিমনের জিভ আরও শুকিয়ে গেল যেন। জড়ানো গলায় বলল, অফিস ক্লাবে ক্যারাম খেলতে। কতক্ষণ ছিলেন সেখানে? 8:30 হবে তখন। না, বোধহয় 8:45। তখন বেরিয়ে এসেছিলাম। আপনার সঙ্গে আর কেউ ছিল বেরিয়ে আসার সময়? হিমন ঢোক গিলল। আর না, আর কেউ তো নয়, আমি একাই। দেবাদ্রি হঠাৎ জোরে ধমক দিয়ে বলে উঠলেন, আপনি মিথ্যে কথা বলছেন হিমনবাবু। আমি যদি বলি অফিস থেকে বেরিয়ে আপনি বেল ক্লাবে গিয়েছিলেন, অফিস ক্লাবে নয়। বেল ক্লাব? হিমনও ঢোক গিলল ফের। না তো। আর ক্যারাম নয়, আপনি ক্যাসিনো খেলেছিলেন সেখানে। ক্যাসিনো? না। হিমন প্রায় আর্তনাদ করে উঠল। ভয়ার্ত চোখে তাকালো একটু দূরে প্রায় মিলিটারি চোখে তাকিয়ে থাকা চন্দ্রাদেবীর দিকে। হ্যাঁ, সেদিন বেশ কিছু টাকাও হেরেছিলেন আপনি। যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিলেন আপনার সঙ্গে একজন বান্ধবী ছিল, অ্যান্ড শি ইজ আ চেন স্মোকার। প্রবল ভুঁই কাঁপে তাদের বাড়িটা উল্টে গেলেও বোধহয় চন্দ্রাদেবী বা ও নীল এতখানি চমকে উঠতেন না। কয়েক মুহূর্ত টালমাটাল হওয়ার পর চন্দ্রাদেবী প্রায় চিৎকার করে উঠলেন, উইল ইউ প্লিজ স্টপ ইন্সপেক্টর? আমার ছেলেকে আপনি নতুন করে চেনাচ্ছেন আমাদের, যে কিনা ভালো করে চলাফেরা করতে পারে না, ইম্যাচিওর, প্রায় পঙ্গু, সে কিনা। দেবাদ্রি হেসে বললেন, ঠিক আছে হিমনবাবু, এখন আপনি যেতে পারেন। হিমন প্রায় বিস্ফারিত চোখে টলতে টলতে চলে গেল তার ঘরের দিকে। আর চন্দ্রাদেবী দাঁড়িয়ে রইলেন চন্দ্রাহত হয়ে। রবার্ট নীল এতক্ষণে বললেন, আপনি কি আমাদের সবাইকে মার্ডারার ঠাউরেছেন মিস্টার সান্যাল? দেখতেই তো পাচ্ছেন এই অঘটনের ফলে চৌধুরী পরিবার রুইন্ড হতে বসেছে। তাদের প্রেস্টিজ, সোশ্যাল স্ট্যাটাস, অভিজাত্য সব শেষ। এমনকি সায়নের দি প্যারাডাইজ প্রোডাক্টসের অস্তিত্ব নাও অ্যাট স্টেক। শেষ করলাম শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের 2য় পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।